নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার। শাপলা চত্বর মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। হামে আরও 7 শিশুর প্রাণহানি, ডেঙ্গুর উপসর্গের সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি। দেরিতে রোগ শনাক্তে বাড়ছে জটিলতা। 3 দিনের বেশি জ্বর থাকলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের শোক দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে করা হবে সময় উপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক, জোর দেন সবার আগে বাংলাদেশ নীতিতে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া 5 পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। এ সময় সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলোকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এর আগে আলাদা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকারি অনুষ্ঠানের ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি।
বিশ্বে মোট কার্বন নিঃসরণের ৮৬% জন্যই দায়ী অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্পোন্নত দেশগুলো। এর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এই পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভান্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন সরকার প্রধান। এর আগে সচিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এদিকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সংগঠন হিসেবে আওয়ামী লীগের রোববার এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলো মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক, শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে, তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসাবও স্পষ্ট হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও। শাতিলা শারবিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান, একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ রোহিঙ্গার সমাধানও হওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা এখন সামনে আসছে চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় কোনো আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন এখানে ওভার হয়ে গেছে, আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতির পরবর্তী গতিপথের উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্রখ্যাত লেখক গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু। বাংলা ভাষা, সাহিত্যে, সংস্কৃতিতে রেখে গেছেন অনন্য অবদান। হাম ও ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তিতে অভিভাবক, ফলে রোগ শনাক্তে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ছে জটিলতা। চিকিৎসকরা বলছেন লক্ষণ কাছাকাছি হলেও সুনির্দিষ্ট কিছু উপসর্গ দেখেই সম্ভব চিহ্নিত করা। তাই 3 দিনের বেশি জ্বর থাকলেই স্বাভাবিক না ভেবে দিচ্ছেন দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ। এদিকে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 7 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 1031 জন। জ্বর, শরীরে র্যাশ, ব্যথা, দুর্বলতা এমন সব উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের প্রথম ভাবনা হাম। কিন্তু একই সময়ে দেশের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই অবস্থায় একই ধরনের প্রাথমিক লক্ষণের কারণে বিভ্রান্তিতে পড়ছেন অভিভাবকরা। শিশু হাসপাতালের হাম ও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদেরও লক্ষণ প্রায় একই। কারো জ্বর থেকে র্যাশ, আবার কারো তীব্র জ্বরের সঙ্গে আছে নিউমোনিয়া। ওরও জ্বর নিয়ে আর জ্বর সারতেছিল না, তো আমরা ওইটা চিন্তা করিনি যে হাম হইতে পারে। হামের সাথে নিউমোনিয়াও ধরা পড়ে। নিউমোনিয়া ধরা পড়ার পরের দিনই আমরা দেরি না করে ঢাকা নিয়ে আসি। সব দিকে ঠিক আছে, মোটামুটি একটু ঠান্ডার নিউমোনিয়ার একটু আবহাওয়া বাড়তেছে আর কি, ওই কারণে এখানে ভর্তি আছে। আইসিইউ দেওয়ার কথা ছিল, আইসিইউ পাইতেছি না। চিকিৎসকরা বলছেন দুটি ভাইরাসজনিত রোগ হওয়ায় উপসর্গও কাছাকাছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে র্যাশের ধরন, চোখের সংক্রমণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণে। 3 দিনের বেশি তীব্র জ্বর হলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ তাদের। হামের র্যাশটা সাধারণত শুরু হয় কানের পিছন থেকে মুখের দিকে আসে, মুখের দিকে এসে গায়ে চলে যায়। ডেঙ্গুর র্যাশটা সাধারণত থাকে হোল ওভার দ্য বডিতে। ডেঙ্গুর র্যাশ সাধারণত আমরা যদি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখি কি এটা ফেড হয়ে যাবে, আবার ছেড়ে দিলে সাধারণত পূর্বের অবস্থায় সে লাল অবস্থায় ফিরে যাবে। কিন্তু হামের র্যাশটা সাধারণত ফেড হবে না, এবং চোখে কনজাংটিভাইটিস থাকলে এটা ডেঙ্গু না, অবশ্যই এটা মিজেলস। চিকিৎসকরা আরও জানান জ্বর নিয়ে আসা প্রতি 10টি শিশুর অন্তত 2 জনের শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। ডেঙ্গু সিমটম নিয়ে আমাদের কাছে আসছে, এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করলে অনেক প্রতি 5-10টা রোগের ভিতরেই 2-1টা করে সাধারণত ডেঙ্গু পাওয়া যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা ও পুষ্টিকর খাবার নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। দুপুরে রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান রেখে গেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি, দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথাসহ তাঁর 20টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখায় 1981 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন আবুল কাশেম ফজলুল হক। সাংবাদিকতার শিক্ষক শাহিদ কামালের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও শোভানোদ্দায়ীরা। সকালে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখানে স্মৃতি ও শ্রদ্ধায় তাকে বিদায় জানান সহকর্মী ও শিক্ষার্থীরা। তারা বলেন, মননশীল সাংবাদিকতায় শাহিদ কামালের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তার মা কবি সুফিয়া কামালের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান বরেণ্য সাংবাদিক শাহিদ কামাল। জ্ঞানের চর্চা করতেন, জ্ঞান পিপাসু ছিলেন, জ্ঞান তাপসও বলা যেতে পারে। প্রচুর সময় তার সাথে আমাদের কেটেছে। বাংলাদেশের সাংবাদিকতার যে জগৎ, তার সম্পর্কে তার প্রভূত জ্ঞান ছিল। রিপোর্টিং, এডিটিং, স্যার তো এডিটিং নিয়ে আমাদেরকে ক্লাসে আলোচনা করতেন। অতএব পারফেকশনের সাথে স্যারের কোনো কম্প্রোমাইজ নেই। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, দর্শন থেকে শুরু করে ছোটোখাটো হেন বিষয় নাই যে কোনো প্রশ্নের উত্তর আমরা তার কাছে পেতাম না। স্যার যেরকম এথিক্যাল সাংবাদিকতার কথা বলতেন, একটা পাণ্ডিত্যপূর্ণ গভীর সাংবাদিকতার কথা বলতেন, সেইটা যতদূর আমরা এগিয়ে নিতে পারবো ততক্ষণ স্যারের আত্মা আসলে শান্তি পাবে। 16 জুলাই শহীদ দিবস হিসাবে পালন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে গণমাধ্যমে আলাপকালে গুম, নির্যাতন ও রাষ্ট্র কর্তৃক নিপীড়ন বিষয়ক একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। 18 জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে নামে এই দিবসটিকে পালন করব। গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়ন পুনর্বাসন অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি এই একই রূপে একটি অধিদপ্তর গঠন করা হোক, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দেবেন এবং এদের ওয়েলফেয়ার, এদের যে লস, সেটা তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু তাদের পাশে যে আমরা রয়েছি, রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙ্গা রাখতে চাপের মুখে থাকা বড় শিল্পগোষ্ঠীকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, কমিটির পরামর্শে এসব প্রতিষ্ঠানের খেলাপি হওয়া ঋণ যৌক্তিকীকরণের ভিত্তিতে পুনঃতফসিল করা হবে। দেশের অন্যতম ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী সিটি গ্রুপ ভূমিকা রেখেছে ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা ও অন্যান্য নিত্যপণ্যের বাজারে। একইভাবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্যের উৎপাদন ও সরবরাহ করে আসছে। সিমেন্ট, কাগজ, স্টিল, এলপিজি, টিস্যু, খাদ্যপণ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছে বসুন্ধরা গ্রুপ। সম্প্রতি দেশের এসব বড় শিল্পগোষ্ঠী আলোচনায় এসেছে ব্যাংক ঋণ পুনর্গঠন ও নীতি সহায়তা ইস্যুতে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনীতি, কর্মসংস্থান এবং নিত্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু আর্থিক চাপে থাকা বড় শিল্পগোষ্ঠীকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। অনেক বড় প্রতিষ্ঠান এমন কোনো সমস্যায় জর্জরিত হয় যেটা সলভ করা নীতিমালা সার্কুলার সাথে যায় না। কিছু কিছু জায়গায় কিছু ডেভিয়েশন থাকে। আমরা সমালোচনার ঊর্ধ্বে থেকে হলেও ওই সকল ডেভিয়েশনকে পাশ কাটিয়ে আমরা তাদেরকে সহায়তা করব, কারণ ওই প্রতিষ্ঠানগুলি যদি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং সর্বোপরি কর্মসংস্থানের উপর একটি বড় ধরনের ধাক্কা আসবে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ঢালাওভাবে নয়, প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান এবং পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনার উপর নির্ভর করে। ফলে যৌক্তিকীকরণের ভিত্তিতে ঋণ পুনঃতফসিলের পরামর্শও এসেছে বিশেষ কমিটির সভায়। কতটুকু টাইম ফ্রেম তাদেরকে দিলে তারা সেই ঋণটা যথাসময়ে
পেব্যাক করতে পারবে সেটা ব্যাংকের সাথে অ্যাসেস করে গ্লোবাল সিচুয়েশন সব কিছু দেখে যাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কোনো প্রকার পলিসির মধ্যে কোনো প্রকার যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংক সেটা করবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে শিল্প উৎপাদন সচল রাখা, লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তা অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই সহায়তার ক্ষেত্রে থাকবে কঠোর তদারকি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নেন 3 ছেলে, শামিল হন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। ইরানিদের এমন শোক দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, IRGC প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসেইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। রাতে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে লড়বে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। সেলেসাউদের চ্যালেঞ্জ মনে করছে না নরওয়ে কোচ। অন্যদিকে গোল মেশিন আর্লি হালান্ডকে থামানোর পরিকল্পনা সাজানো আছে বলে জানান ব্রাজিল কোচ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, কাফু, কার্লো কিংবা কাকা। বর্তমান ব্রাজিলের নেই সেই সোনালী যুগ, যে বিষয়টি উঠে এলো নরওয়ে কোচের কণ্ঠে। তাই এই ব্রাজিলকে নিয়ে প্রতিপক্ষেরও নেই খুব বেশি ভাবনা। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের অভিজ্ঞতা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ড। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জার্সি যতটা ভারী হোক, নরওয়ের বিপক্ষে তা কখনোই খুব স্বস্তিকর ছিল না। 4 দেখায় 2 হার 2 ড্র। তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন রাফিনিয়া, পুরোপুরি ফিট আছেন নেইমার। দুশ্চিন্তা বেড়েছে পাকেতাকে হারিয়ে। প্রতিপক্ষ শিবিরে আছেন গোল মেশিন আর্লিং হালান্ড। যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষের পরিকল্পনা, তাই তাকে বিশেষ নজরে দেখছেন কার্লো আনচেলত্তি। হালান্ডকে থামানোর পরিকল্পনাও প্রস্তুত সেলেসাউদের, জানিয়েছেন কোচ। হাল্যান্ডকে 1 সেকেন্ডও ফাঁকা রাখা যাবে না। একটি বল পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। আমাদের টিমের ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে হাল্যান্ডের বিপক্ষে বহুবার খেলার অভিজ্ঞতা আছে। তাকে কিভাবে থামাতে হবে সেটা নিয়ে পরিকল্পনা আছে। শুধু তিনি নয়, গোটা দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ডন কার্লো দল সাজাতে পারেন সম্ভাব্য 4-3-3 ছকে, যেখানে তার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ভিনিসিয়াস, মার্টিনেল্লি, কাসিমেরো, গিমারেস, গ্যাব্রিয়েল, মার্কিনিউসরা। বদলি হিসেবে নামতে পারেন রাফিনিয়া।
বিশ্বকাপে 28 বছর পর ফিরে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ের পাওয়া আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। আক্রমণের প্রাণ আর্লিং হালান্ড 4 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, এমবাপ্পের পেছনে আছেন তিনি। দলটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর। ইতিহাস থেকে আত্মবিশ্বাসী হলেও নরওয়ে পা রাখছে মাটিতে, তবে প্রতিপক্ষকে খুব বেশি ভয়ও পাচ্ছে না তারা। একসময়ের ভয়ঙ্কর ব্রাজিল এখন এতটাও নয় বলে মত স্টালে সালবাক্কের। ব্রাজিল অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তবে তারা আগের মতো ভয়ঙ্কর নয়। এই ব্রাজিল দলকে হারানো সম্ভব। ব্রাজিলকে হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। সেই ইতিহাসই নতুন করে লিখতে চাই আমরা। ভিনিসিয়াস দারুণ ফুটবলার, তাকে রুখতে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শেষ 16 লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। ফেভারিটের তকমা থাকলেও স্বাগতিকদের বর্তমান ফর্ম কিছুটা চিন্তায় ফেলেছে থমাস টুখেলকে। দলগত নৈপুণ্য দেখে ইংল্যান্ডকে হারাতে মরিয়া হ্যাভিয়ার আগুয়ের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার সকাল 6টায়। একদিকে আসরের ফেভারিট ইংল্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসী টইটুম্বুর মেক্সিকো। নকআউটের ম্যাচ মানেই হতে পারে যে কোনো কিছু, আর ম্যাচটা যদি হয় ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তখন উন্মাদনা থাকবে অন্য মাত্রায়। হ্যারিকেন ম্যাজিকে কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে ইংল্যান্ড। পুরো আসরেই নৈপুণ্য দেখাচ্ছেন থ্রি লায়ন্স অধিনায়ক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন 5 গোল, কিন্তু বিপরীতে রাশফোর্ড, বেলিংহ্যামদের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে নকআউটের এই ম্যাচে ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়, তাই অনুশীলনে সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। যদিও প্রতিপক্ষের চেয়েও ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ 2200 মিটার উচ্চতার স্টেডিয়ামে খেলা। আমরা বিশ্বের ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে নামছি, তবে উচ্চতার প্রভাব রয়েছে। আমারও হালকা মাথা ব্যথা করেছে, ফুটবলারদের ঘুমাতে কষ্ট হয়েছে, অনুশীলনেও কিছুটা সমস্যা হয়েছে। তবে এটা কোনো অজুহাত নয়। ফুটবলাররা এটার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এটা মেনেই আমাদের খেলতে হবে আর জয় তুলে নিতে হবে। ঘরের মাঠে নামার আগে উজ্জীবিত মেক্সিকো, মাঠের খেলাতেও রয়েছে দারুণ ছন্দ। জার্মানিকে হারানো ইকুয়েডরের বিপক্ষে জয় তুলি রাউন্ড অফ 16-এ স্বাগতিকরা। তাদের সবচেয়ে বড় শক্তি দলগত নৈপুণ্য, যদিও হ্যারিকেন কোচের চিন্তার কারণ। আমাদের দলে এমন ফুটবলাররা আছেন যারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের জয় এনে দিতে পারবে। হ্যাঁ, হ্যারি কেইন আমাদের পরীক্ষায় ফেলবে। সে বিশ্বমানের ফুটবলার। আমরা চেষ্টা করব মাঠে যেন সে 1 মিনিটের জন্য স্বস্তিতে খেলতে না পারে। তার কাছে বল গেলে আমরা চাপ তৈরি করব। সব মিলিয়ে এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড মেক্সিকো, যেখানে থ্রি লায়ন্সের 6 জয়ের বিপরীতে মেক্সিকো জয় পেয়েছে কেবল 1 ম্যাচে। এর মধ্যে 1996 সালের বিশ্বকাপে একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল 2 দল, সেখানে 2-0 ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এবার ইতিহাস বদলানোর সুযোগ স্বাগতিক মেক্সিকোর সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের শোক দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল, নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। এই ছিল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।